সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা সহ স্বাগতম জানাচ্ছি। পরিচিতি: আমি ফরহাদ কবির খান, সহকারী শিক্ষক, বালিজুড়ি FM উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। আমি আজকে তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বই পুস্তক নিয়ে ঝটপট বসে পড়ো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে তোমরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ এর ব্যবহার সম্পর্কিত একটি ভিডিও আছে। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের পাঠ মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার নিয়ে, অর্থাৎ মূর্ধন্যর ব্যবহার ও মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ নত্যবিধান ও সত্যবিধান। এ পূর্বে আমি তোমাদেরকে নত্যবিধান ও সত্যবিধানের নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। মূর্ধন্য ন কোথায় বসে এবং মূর্ধন্য ষ কোথায় বসে এবং কি কি কারণে কোথায় মূর্ধন্য ন এবং মূর্ধন্য ষ বসে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে তোমরা নত্য ও সত্য বিধানের সংজ্ঞা বলতে পারবে। 2 নম্বর উদাহরণস্বরূপ নত্য ও সত্য বিধানের আজকে পঠিত নিয়মগুলো বলতে পারবে। নত্য বিধানের সংজ্ঞা: নিম্নলিখিত ক্লুগুলোর সাহায্যে নত্য বিধানের সংজ্ঞা গঠন করো। বাংলা ভাষা: 1 নম্বর বাংলা ভাষা, 2 নম্বর তৎসম বা সংস্কৃত শব্দ, 3 নম্বর মূর্ধন্য এর ব্যবহার। আবারও বলছি, নিম্নলিখিত ক্লুগুলোর সাহায্যে নত্য বিধানের সংজ্ঞা গঠন করো। 1 নম্বর বাংলা ভাষা, 2 নম্বর তৎসম বা সংস্কৃত শব্দ, 3 নম্বর মূর্ধন্য এর ব্যবহার। এখানে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘণ্টা। ঘণ্টা শব্দে এখানে ট এর সঙ্গে ন আছে। এই নটা হলো মূর্ধন্য ন, অর্থাৎ ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেই ক্ষেত্রে মূর্ধন্য না বসে যুক্ত ব্যঞ্জনটির সাথে মূর্ধন্য ন বসে। সেই ক্ষেত্রে দন্তন্য না বসে যুক্ত ব্যঞ্জনটির সাথে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। সেই কারণে এখানে ঘণ্টা শব্দের সঙ্গে মূর্ধন্য ব্যবহার করা হয়েছে। এরূপ মৌর কণ্ঠ ঠ এর সঙ্গে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, কেননা ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেই ক্ষেত্রে দন্তন্য না বসে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই কারণে মৌর কণ্ঠ কণ্ঠ শব্দের সঙ্গে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। দণ্ড: ড এর সঙ্গে মূর্ধন্য। এখন ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে ড এর সঙ্গে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এখানে দণ্ড শব্দের সঙ্গে ড আছে, এই কারণে এখানে দন্তন্য ন ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। কেননা ট ঠ ড ঢ দিয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেখানে দন্তন্য না বসে মূর্ধন্য।
নিয়ম, যুক্ত ব্যঞ্জনে ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়, অর্থাৎ কণ্ঠক, লণ্ঠন, অগ্নিকুণ্ড। যা ঘণ্টা, কণ্ঠক, ঘণ্টা, দণ্ড, লণ্ড, ভণ্ড, কণ্টক, লণ্ঠন, অগ্নিকুণ্ড এগুলো প্রত্যেকটিতে মূর্ধন্য ব্যবহৃত হবে। কেননা আমরা জানি ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে তার সঙ্গে দন্তন্য না বসে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এখানে ট ঠ ড এর সঙ্গে এই কারণে দন্তন্য না বসে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তৃণ, রি কারের পরে মূর্ধন্য হয়, রি কারের পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তৃণ শব্দের সঙ্গে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, তৃণ শব্দের সঙ্গে এখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। ঋণ, তৃণ ইত্যাদি শব্দের সঙ্গে রি রস হওয়ার পরে সাধারণত মূর্ধন্য হয়, এই কারণে ঋণ, তৃণ, কিষান ইত্যাদি শব্দের সঙ্গে দন্তন্য না বসে মূর্ধন্য হবে। চরণ, র এর পরে রি রস হওয়ার পরে সাধারণত দন্তন্য না হয় মূর্ধন্য ন হয়। এই নিয়ম অনুযায়ী এখানে র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, দন্তন্য না ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। ভাষণ, মূর্ধন্য সহ পরে মূর্ধন্য ন হয়, অর্থাৎ রি রস হওয়ার পরে সাধারণত দন্তন্য না ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। নিয়ম, রি, রিকার, র, রেফ মূর্ধন্য সহ পরে মূর্ধন্য ব্যবহৃত হয়, অর্থাৎ রি র, রি, রিকার, র, রেফ এবং মূর্ধন্য সহ পরে কখনোই দন্তন্য ব্যবহৃত হয় না, মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই নিয়ম অনুযায়ী মৃণাল, কর্ণ, পাষাণ ইত্যাদি শব্দের সঙ্গে দন্তন্য না বসে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। আবারও বলছি, রি, রিকার, র, রেফ মূর্ধন্য স পরে কখনোই দন্তন্য হয় না, মূর্ধন্য সবসময় মূর্ধন্য ন ব্যবহৃত হয়। এই কারণে মৃণাল, কর্ণ, পাষাণ ইত্যাদি শব্দে দন্তন্য ব্যবহৃত হবে না, মূর্ধন্য ন ব্যবহৃত হবে। রুগ্ন, রুগ্ন শব্দের পরে এখানে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ গয়ের পরে সবসময় দন্তন্য না হয়ে মূর্ধন্য ব্যবহৃত হবে। অর্থাৎ রি, র, স দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেই ক্ষেত্রে পরে রি রস হওয়ার পরে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেই ক্ষেত্রে দন্তন্য না ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। দর্পণ, রি রস হওয়ার পরে প বর্গীয় বর্ণ থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই দন্তন্য না ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। এই নিয়ম অনুযায়ী এখানে দর্পণ, দর্পণ শব্দে দন্তন্য স্থলে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। নিয়ম, রি রস হওয়ার পরে মূর্ধন্য ন হয়, যেমন প্রাঙ্গণ, রূপণ ইত্যাদি শব্দে দন্তন্য না হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। আবারও বলছি, নিয়ম, রি, র, স এর পরে শব্দই দন্তন্য না হয়ে মূর্ধন্য ন হয়। এই কারণে প্রাঙ্গণ, রূপণ এই শব্দগুলোতে দন্তন্য না ব্যবহৃত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। শব্দবিধানের সংজ্ঞা গঠন, নিম্নলিখিত ক্লুগুলোর সাহায্যে শব্দবিধানের সংজ্ঞা গঠন করো। বাংলা ভাষা, 2 নম্বর তৎসম বা সংস্কৃত শব্দ, 3 নম্বর মূর্ধন্য স ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আবারও লক্ষ্য করো, শব্দবিধানের সংজ্ঞা গঠন, নিম্নলিখিত ক্লুগুলোর সাহায্যে শব্দবিধানের সংজ্ঞা গঠন করো। 1 নম্বর বাংলা ভাষা, 2 নম্বর তৎসম বা সংস্কৃত শব্দ, 3 নম্বর মূর্ধন্য স ব্যবহার।
অর্থাৎ 1 নম্বর বাংলা ভাষা, 2 নম্বর তৎসম সংস্কৃতের শব্দ, 3 নম্বর মূর্ধন্য ব্যবহার। সত্য বিধানের সংজ্ঞা গঠন। নিম্নলিখিত ক্লুগুলোর সাহায্যে সত্য বিধানের সংজ্ঞা গঠন করো। বাংলা ভাষা, তৎসম সংস্কৃতের শব্দ এবং মূর্ধন্য ব্যবহার। কৃষক, রিকারে পরে মূর্ধন্য সহ। রিকারে পরে সবসময় দ্বন্দ্ব শোনা হয়ে কি হয়? মূর্ধন্য সহ। বিমর্ষ, রেফের পরে সবসময় দ্বন্দ্ব শোনা হয়ে মূর্ধন্য সহ। রেফের পরে দ্বন্দ্ব শোনা হয়ে মূর্ধন্য সহ। বিমর্ষ, এই ক্ষেত্রে দ্বন্দ্ব শোনা হয়ে মূর্ধন্য সহ হয়েছে। নিয়ম, রিকার রেফ এর পরে মূর্ধন্য সহ হয়, যেমন ঋষি, বর্ষা ইত্যাদি। অর্থাৎ রিকার রেফ এর পরে কখনোই দ্বন্দ্ব স বসে না, মূর্ধন্য সহ হয়। অর্থাৎ রিকার বা বা রেফ থাকলে তারপরে অবশ্যই মূর্ধন্য সহ হবে, যেমন ঋষি, কৃষি, বর্ষা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অর্থাৎ রিকার রেফ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেক্ষেত্রে দ্বন্দ্ব শোনা হয় মূর্ধন্য সহ। উষ্ঠ, ট এর পূর্বে সবসময় মূর্ধন্য সহ। ট দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে তার পূর্বে মূর্ধন্য সহ। কাষ্ঠ, ঠ এর পূর্বে মূর্ধন্য সহ হয়। অর্থাৎ ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেক্ষেত্রে আমরা দ্বন্দ্ব স না বসিয়ে মূর্ধন্য স বসাবো। হ্যাঁ, এখানে কাষ্ঠ, এখানে ঠ আছে, এই ঠ এর পূর্বে দ্বন্দ্ব স না বসে মূর্ধন্য স হয়েছে, কেননা ট ঠ ড ঢ দিয়ে কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সেই ট ঠ ড এর সঙ্গে অবশ্যই মূর্ধন্য স ব্যবহৃত হবে। নিয়ম, যুক্ত ব্যঞ্জনে ট ও ঠ এর পূর্বে মূর্ধন্য স হয়। যুক্ত ব্যঞ্জনে ট ও ঠ এর পূর্বে মূর্ধন্য স হয়। এখানে কখনোই দন্তন স হয় না, মূর্ধন্য স হবে, যেমন মিষ্টি, উষ্ঠ ইত্যাদি। যুক্ত ব্যঞ্জনে ট ও ঠ এর পূর্বে স্বাভাবিকভাবেই মূর্ধন্য স হয়। এখানে কখনোই দন্ত স হয় না, যেমন মিষ্টি, উষ্ঠ ইত্যাদি। এই বর্ণতে মিষ্টি বানানে ট আছে, টর সঙ্গে এখানে এই কারণে মূর্ধন্য স বসেছে, এবং উষ্ঠ বানানে এখানে ঠ আছে, এই কারণে উষ্ঠের সঙ্গে ট স না হয়ে দ্বন্দ্ব স না হয়ে মূর্ধন্য স হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের জন্য দলীয় কাজ, তোমরা ঝটপট খাতা কলম রেডি করো এবং তোমাদের দলীয় কাজ করা শুরু করো। 1 নম্বর, ব্যাকরণ, অনুবীক্ষণ, রমণী, কিরণ, বর্ণ ইত্যাদি শব্দের নত্ব বিধানে কোন নিয়ম প্রয়োগ হয়েছে? ব্যাকরণ, অনুবীক্ষণ, রমণী, কিরণ, বর্ণ ইত্যাদি শব্দে নত্ব বিধানের কোন নিয়ম প্রয়োগ হয়েছে? ব্যাকরণ, অনুবীক্ষণ, রমণী, কিরণ, বর্ণ ইত্যাদি শব্দে নত্ব বিধানে কোন নিয়ম প্রয়োগ হয়েছে? এখানে জুই দল এই প্রশ্ন উত্তর লিখবে। 2 নম্বর, চামেলি দল লিখবে কৃষ্ণ, দৃষ্টি, জ্যেষ্ঠ, মুমূর্ষু, চেষ্টা ইত্যাদি শব্দের সত্য বিধানে কোন নিয়ম প্রয়োগ হয়েছে? অর্থাৎ তোমরা
কৃষ্ণ, দৃষ্টি, শ্রেষ্ঠ, মুমূর্ষু, চেষ্টা ইত্যাদি শব্দের সত্য বিধানে কোন নিয়ম প্রয়োগ হয়েছে সেগুলো তোমরা লিখবে। তোমরা ঝটপট লিখে ফেলো এবং তোমাদের দলীয় কাজ করে তোমাদের দলীয় নেতার কাছে দিবে এবং সেগুলো আমি পর্যায়ক্রমে দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা কে কেমন পারো সেটা আমি যাচাই করব। 1 নম্বর, নত্য বিধান কাকে বলে? 2 নম্বর, সত্য বিধান কাকে বলে? 3 নম্বর, নত্য বিধানের 2টি নিয়ম বলো। 4 নম্বর, সত্য বিধানের 2টি নিয়ম বলো। 1 নম্বর, নত্য বিধান কাকে বলে? 2 নম্বর, সত্য বিধান কাকে বলে? 3 নম্বর, নত্য বিধানের 2টি নিয়ম বলো। 4 নম্বর, সত্য বিধানের 2টি নিয়ম বলো। 1 নম্বর, নত্য বিধান কাকে বলে? 2 নম্বর, সত্য বিধান কাকে বলে? 3 নম্বর, নত্য বিধানের 2টি নিয়ম বলো। 4 নম্বর, সত্য বিধানের 2টি নিয়ম বলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নিবে। দ্রুত তোমরা তোমাদের বাড়ির কাজ তোমাদের খাতায় লিখে নাও। উদাহরণ সহ নত্য সত্য বিধানের 5টি নিয়ম লিখে আনবে। অর্থাৎ এই পর্বে তোমরা বাড়ি থেকে তোমাদের বাড়ির কাজ লিখে আনবে এবং সেগুলো আমাকে দেখাবে। উদাহরণ সহ নত্য বিধানের 5টি নিয়ম ও সত্য বিধানের 5টি নিয়ম লিখে আনবে। আমি আবারও বলছি, উদাহরণ সহ নত্য বিধান ও সত্য বিধানের 5টি নিয়ম লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমাদের কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে এবং আমি সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে ক্লাসে আমি এখানেই সমাপ্তি টানছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সকলকে